বিজেপি হয়ে গেছে না ওয়াশিং মেশিন। যারা পুরনো বিজেপি আছে ওনাদেরকে সাইডে বসিয়ে চা খাওয়াচ্ছে। এটা তো বিজেপি এখন কংগ্রেস যুক্ত বিজেপি হয়ে গেছে। সর্বপ্রথম যোগী, তারপরে আমাদের আসছে যে নরেন্দ্র মোদীজি, উনি আমাদের লাগবে। আমরা এখন হাতিছড়া বনদুর্গা মন্দিরে এসে পৌঁছেছি। আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা হচ্ছে 24 তুমি কার। আপনারা সবাই জানেন সামনে লোকসভা নির্বাচন, সম্ভবত এপ্রিলে লোকসভা নির্বাচন হচ্ছে। তো এই লোকসভা নির্বাচনে জনগণ এবার কাকে চাচ্ছেন? তো এখানে এই বনদুর্গা মন্দিরে প্রতিদিন মানুষের একটা ভিড় থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন রয়েছেন। আমরা তাদের কাছ থেকেও জানতে চাইব এবং প্রথমে আমরা এই মন্দিরের যে পণ্ডিত মহাশয় রয়েছেন আমরা ওনার কাছ থেকে ওনার মতামত জানতে চাইব যে 24 তুমি কার, তিনি কাকে সাপোর্ট করছেন। আমার তো এই হাতিছড়া গ্রামের জন্ম, সীতারাম গোস্বামী আমার নাম। আমি তো অনেক দিন থাকি মন্দিরে বসতি করেছি। আমার দাদু করেছে এবং আমার বাবা করেছে, বাবার পরে দাদু, দাদুর পরে বড় ভাই ছিল, বড় ভাই তো নাই। এখন আমি সীতারাম গোস্বামী আছি। আমি 90 ইংরেজি থেকে বসে আছি মন্দিরের মধ্যে। কিন্তু ভক্তজন যতজন আসে সব তো আমারই। এটা 24 যাতে সবার ভালো হয় এবং হিন্দু শাস্ত্রে যাতে ভালো হয় বা হিন্দু রক্ষা হয়, সেই জন্য পথের কামনা করি যে সবার উপরে যেমন সহযোগিতা থাকে। আপনি কাকে চাইছেন, মানে সরাসরি প্রশ্ন দেবেন যে 24-এর লোকসভা নির্বাচনে আপনি কাকে চাইছেন? আমাদের তো চাওয়ার কি আছে, আমাদের হিন্দু যে রক্ষা করছে তিনি এখন বসে আছে আমাদের প্রধানমন্ত্রী। আপনি কে আপনার হিন্দুত্বকে রক্ষা করছে আপনি মনে করেন? এখন আমাদের হিন্দুত্ব রক্ষা করছে তিনি, যা কি বলবেন, যে বসে আছে উনি রাজ্যের এখন, তিনি আমাদের রক্ষা করছেন এবং আমরা এই মন্দিরের মধ্যে চলে আছি। আর প্রতিদিন আমাদের ভক্তের এখানে সমাগম হয় এবং প্রতিদিন আমাদের সেবা হয়। সেই জন্য ভক্তজন অনেক আসে আর আমরা ভক্তকে সেবা করাই। আর ভক্তরাই দক্ষিণায় এই মন্দিরে যত কাজ হয়েছে সব ভক্তেরই মন্দিরে কাজ হয়েছে। যদি ভক্তের মানে দানে যদি বা ভক্তের যদি সহযোগিতায় যদি মন্দিরের উন্নয়ন হয়, তা আপনি কেন বর্তমান যারা আছে, মানে আপনার কথায় বোঝা যাচ্ছে যে বর্তমান সরকারকে আপনি চাইছেন, কেন চাইছেন? ভক্তরা আপনার মন্দিরের উন্নয়ন করছে, তো আপনি সরকারকে কেন চাইছেন আবার? আমার হলো এখন সরকার যে আমাদের আছে উনি আমরা রক্ষা করবে এবং উনি আমরাকে দেখে করে যাবে। এই সরকারের কেউ কি এসেছিল আপনাদের এখানে? এমনি তো সব ভক্তজন আসে, কিন্তু সরকারের কথা কি বলবো, আমি তো চেনা মুশকিল আছে এখন। সরকার থেকে কোনো মন্ত্রী মিনিস্টার কেউ এসেছিল কখনো? একবার রাজীব রায় এসেছিলেন, উনি রাজদীপ রায় একবার এসেছিলেন। তো উনি তো এবার টিকিট পাচ্ছেন না। একবার এখন তো এটা মানে রিজার্ভ হয়ে গেছে, অনুসূচিত জাতির রিজার্ভ হয়ে গেছে, তো উনি তো এবার টিকিট পাচ্ছেন না। তাই আপনি কেন বর্তমান সরকারকে চাইছেন? আমি এখন যেটা বসে আছে সেটাই তো আমাদের সরকার। যেমন এখন যদি আপনার যে সরকার বসুক সেটা তো আমারই সরকার হবে, অন্যজনের তো সরকার হবে না। আপনি কি বলবেন, মানে আপনি কাকে চাইছেন 24 লোকসভা নির্বাচনে? আপনি কাকে চাইছেন? দেখেন, আমি কোনো ব্যক্তিকে চাই না, আমি ওইজন ব্যক্তিকে যে একজন ব্যক্তি আমাদের ভারতবর্ষকে এগিয়ে দিবে। এবং দেখেন সময় সময় এখন চলছে যেজন ব্যক্তি আমার ওই ব্যক্তিকে লাগে যে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করবে এবং আমাদের সনাতন ধর্মের প্রতিত্ব থাকবে। আপনি কি মনে করেন কে আপনার সনাতন ধর্ম রক্ষা করছে? সনাতন ধর্ম তখন রক্ষার তো বিভিন্ন আছে, এখন সনাতন রক্ষার জন্য তো বিভিন্ন প্রতিগামী রয়েছে। আমি আর কি বলবো, বাকি সন্ত সমাজ আছে আমাদের, আর আমরা তো ছোটোখাটো একটা রয়েছি না। আপনি তো ক্লিয়ার কিছু বললেন না যে কে আপনার সনাতন ধর্ম রক্ষা করছে, আপনি কাকে চাইছেন? দেখেন, যদি সনাতন ধর্মের যদি কথা আসছে তো সর্বপ্রথম যোগী, তারপরে আমাদের আসছে যে নরেন্দ্র মোদীজি, উনি আমাদের লাগবে। কিভাবে জনগণ জানতে চাইছে যে কিভাবে ওরা সনাতন ধর্মকে রক্ষা করছে, আপনি যদি বলুন। কারণ দেখেন, মন্ত্রী কিংবা এমএলএ অত্যন্ত আছে কিংবা অনেকও আছে, মানে কিছু বলে না যে দেখানি আরেকটা আর করানি আরেকটা। তো নরেন্দ্র মোদী শুধু দেখায় না, উনি করেও দেখায়। এমন কি করেছেন, আপনি কি দেখতে পেয়েছেন যে নরেন্দ্র মোদী সনাতন ধর্মের জন্য কিছু এটা করেছেন? কিছু করেছে তো বহু কিছু, যার উদাহরণ দেওয়া যাবে না, কিন্তু একটাই সবার সামনে যেটা এখন বর্তমান রয়েছে রাম মন্দির।
রাম মন্দির, আপনিও তো একটা মন্দিরে এখানে পূজারী, আপনি এখানে পূজা করছেন, এখানে এত দর্শক এসেছেন, আপনার এখানে একটা মন্দির রয়েছে, তো রাম মন্দির নিয়ে আপনার কেন এত মনের মধ্যে একটা উৎসাহ জাগলো? কারণ দেখেন আপনি তো এখানেও আপনি রামের মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন। কারণ দেখেন, যেটা প্রথমে রাম মন্দির ছিল সেটাকে বিদেশি আক্রান্ত আসে এই জায়গায় জিনিসটাকে চুরমার করেছিল, তারপরে আবার ওই জিনিসে আমার মধ্যে দাপত্য জমানি, এটা বহুত বড় গুরুদার ব্যাপার। তার জন্যই ওইটা আমি মনোকামনা করি যাতে আরোভাবে এইভাবে যাতে সনাতন যাতে আরও পরিবর্তন হয়। তো বলছেন যে যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, ওনারা কি মানে সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রেখেছে? ওনারা না, অপিতু সবে মিলে যদি সনাতন ধর্মকে না বাঁচায় তো ওনারা দুইজন আর কি করবে? না, প্রতিনিধিত্ব করছে ওনারা তো নেতৃত্ব করছে না। আচ্ছা, আপনি কি জানেন ভারতবর্ষের 4টা মঠ আছে, প্রধান যে মঠ, ওই মঠে 4জন শঙ্করাচার্য। দেখেন অপিতু আপনার কথাতে বোঝা যাচ্ছে আমি কোনো বিভেদ, কিন্তু এটা কিন্তু বিভেদের প্রশ্ন, আপনি জানে রাখেন। এই যে আপনি যে সন্ত নিয়ে যে 4জন শঙ্করাচার্যর যে কথা বলছেন, যে ওটা কিন্তু বিভেদের কথা। আমি সমস্ত সন্ত কিংবা যারা পূজনীয় জগৎগুরু যেমন রয়েছেন, জগৎগুরু রামভদ্রাচার্য এবং অন্যান্য সন্তরা, সবার প্রতি আমার সম্মান। তার জন্য আমি ওনাদের মধ্যে কোনো, কিন্তু 4জন যে শঙ্করাচার্য তারা কিন্তু রাম মন্দিরে যাননি, তারা কিন্তু যেভাবে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে সেটাকে তারা সনাতনের রীতি অনুযায়ী হয়েছে সেটা তারা মেনে নিতে পারেননি। তো এর মধ্যে আপনি বলছেন যে যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদী সনাতন ধর্ম রক্ষা করছেন, বাঁচাচ্ছেন বা সনাতন ধর্ম প্রতিষ্ঠা করছেন কীভাবে? কারণ 4জন শঙ্করাচার্য 4টা মঠের, সনাতন ধর্মের 4টা মঠ আছে, 4টা মঠের প্রধানরাই যাননি। দেখেন সর্বপ্রথম হচ্ছে শঙ্করাচার্য, যেভাবে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে যেমন নরেন্দ্র মোদীজি, তো এভাবে শাস্ত্রের যে মন্ত্রী কিংবা শাস্ত্রের যে সরকার যাকে প্রতিনিধি, ওনারা হচ্ছে শঙ্করাচার্য। তো যার জন্য ওনারাই শ্রেষ্ঠ। শঙ্করাচার্য জানানো ওরা প্রথম সন্ত হচ্ছে ওনারা। তো ওনারা চরণে আমার কোটি কোটি নমন। তো প্রথম হচ্ছে দেখেন নিমন্ত্রণ সবকে দেওয়া হয়েছে, এখন ওনারা যায়নি, ওটা ওনারা ব্যাপার না। ওরা তো বলছে যে সেটা সনাতন ধর্মের রীতি অনুযায়ী উদ্বোধন হয়নি, কারণ কমপ্লিট হয়নি, মন্দিরটা কমপ্লিট হয়নি, এবং নরেন্দ্র মোদী গিয়ে কেন এখানে উদ্বোধন করবেন সেটাও ওরা বলছেন। দেখেন যদি নরেন্দ্র মোদীজি যদি এটা করেছেন তো কোনো না কোনোখানে বিধানে হয়তো রয়েছে, আর জগৎগুরু তো এমনিই তো জগৎগুরু নয়, তো যার জন্য কোনো না কোনো বিধানে রয়েছে, হয়তো আমাদের জানকারি নেই, আমরা তো আর তুচ্ছ পুরোহিত, হয়তো আমাদের জানকারি নেই, ওনাদের জানকারি আছে। মানুষের একটা প্রশ্ন আছে যে রামনবমীর দিন কেন রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো না করে কেন অ্যাডভান্স করা হলো? এটা তো দেখেন ওটা ওনাদের ব্যাপার, ওনারা যেভাবে এখন ডেট পরিলিখিত যেভাবে বার করেছে ওইভাবে আমাদেরকে চলতে হবে, আমাদের তো অনুসারে আর চলবে না, ওনাদের অনুসারে। তো শুনলেন দর্শকবৃন্দ, আমরা এখানে আরও অনেক বক্তারা আছেন, আমরা তাদের কাছ থেকেও তাদের অভিমত জানতে চাইব। এখানের এই মন্দিরের যে প্রধান 2জন পণ্ডিত রয়েছেন তাদের বক্তব্য আমরা নিয়েছি। তো এখন আমরা এখানে যারা বক্তারা আছেন তাদের বক্তব্য জানতে চাইব। আপনি কি বলবেন? আচ্ছা, আমি নমস্কার। আজকে আমি প্রথম বইতে বলতেছিলাম যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী মহামান্য নরেন্দ্র মোদী মহাশয় যে পুরান টাকা বদলাই যে নতুন টাকাটা সিদ্ধান্ত নিয়েছিল, এটা নিয়ে অনেকের মনে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল যে এটা নিয়ে ফের মনে এটা ভালো হইলো না খারাপ হইলো। তাই ওইটা নিয়ে একজনে আমার একদিন প্রশ্ন করলো যে এইটা সম্পর্কে আপনি কিছু যদি তাকে খোয়ার তা আপনি ডাইলো দিয়ে এটা কইবা। তখন আমি কইছিলাম যেটা কইছিলাম ওইটাই আপনি আপনার সবার সম্মুখে হইয়া তুললাম, যদি ও মানে ওর সংযুক্ত হয়ে থাকে তারপর সবে নিজে ওনার সংশোধন করে নেবা। কথাটা কইছিলাম ইলান যে নমস্কার, ভারতবর্ষ হল গণতন্ত্র সরকার, মহান দেশের মহান নেতা মহামান্য প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মনেরই মতন, আর পুরান টাকা বদলায় তিনি বানাইছে নতুন। এবার ধনী শুধু ধনী হয়, গরিব মরে না খাইয়া, আর গরিবের বন্ধু নরেন্দ্র মোদী জগৎরে দিলেন জাগাইয়া। আর আমি কইলাম সামলে কথা নয় বিফলে সৈন্য রাখুন সকলে, সমস্ত দেশটা ভেসে যাবে শুধু পদ্ম ফুলে ফুলে, একটা বিশ্ববাসী সবার সাথে থাকি যেন মিলে। আমার কবিতাটা সমাত হইল এই বলে, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিশ্ব মাতা কি। তো আপনি কি বলতে চাইছেন যে নরেন্দ্র মোদী গরিবের বন্ধু? হ্যাঁ, আমি বলছি নরেন্দ্র মোদী। কিভাবে আপনি একটা উদাহরণ দিতে পারবেন যে নরেন্দ্র মোদী গরিবের জন্য কি করেছেন? এইবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফর্মুলায় অনেকটা রয়ে গেছে, যেটা আমার অজ্ঞাত রয়ে গেছে, কিন্তু যেটা জ্ঞাত আছে যেমন 2 থেকে চাউলটা বিনামূল্যে দিয়েছেন, এবং আরও অন্যান্য স্কিমে অন্যান্য সহায়তা গরিবের যারা সুচিকিৎসার লাগিয়া আর্থিক সংকুলন থেকে আর এরা বঞ্চিত, যাতে তারা সুচিকিৎসা পাইতে পারে সেই সহযোগিতা দিচ্ছে। তো শুনলেন আমাদের এই দাদা বলছেন যে 2 টেকি চাউলকে নরেন্দ্র মোদী সরকার বিনামূল্যে দিয়েছে। তো আমরা এখন দাদার কাছ থেকে
আমরা এখন দাদার কাছ থেকে এটা জানতে চাইব যে 2 টাকা চাউলকে বিনামূল্যে কতজনকে দেওয়া হচ্ছে? ভারতবর্ষের যতজন আছে, ভারতবর্ষে মানে প্রায় 150 কোটি লোক আছে, এর মধ্যে কতজনকে দেওয়া হচ্ছে? তো ভারতবর্ষে 150 কোটি লোক আছে, এর মধ্যে কতজন পাচ্ছে এই 2 টাকা চাউল বিনামূল্যে? অনেক জন বাকি রয়ে গেছে, অনেকে যে পান নাই, এমনও ভারতবর্ষে প্রকৃত নাগরিক রয়ে গেছে, সেও দেখা বঞ্চিত। যেমন আমিও নিজে ব্যক্তিগত, আমি শ্যামলকান্তিপুর গাইতো, আমার ফোন নাম্বার 8011937475। আমি নিজে কইরাম, আমার আজকে রেশন কার্ড আছিল, কিন্তু আমার বহু পুরানা, কিন্তু এই কার্ডটা কেন বঞ্চিত হয়ে গেল আমি জানি না। তখন দেখা যায় আমি কোনো 2 টাকার পাই না, কোনো টাকারও পাই না, আমার রেশন কার্ডটা লাগিয়া। এখন দেখা যায় প্রধানমন্ত্রী ঘর আবাসন পাইছিল, এই রেশন কার্ডটার প্রয়োজন, কিন্তু আমি সেই সাপ্লাই কত রিপ্লাই করলাম, কোনো তারা কয় আবার অ্যাপ্লাই হইলে অর্ডার আইলে পরে অ্যাপ্লাইও করবা, তখন আপনি মানে উনি নিজেও পাননি 2 টাকা, মানে বিনামূল্যে যে চাউল দেওয়া হচ্ছে সেই কার্ড উনি নিজেও পাননি, অথচ বলছেন নরেন্দ্র মোদী গরিবের বন্ধু। দর্শকবৃন্দ, আপনারা শুনেছেন যে উনি নিজেও যে বিনামূল্যের চাউলের কার্ড পাননি, বারবার অ্যাপ্লাই করেছেন, কিন্তু এখনো ওনার কার্ড আসেনি, অথচ উনি বলছেন গরিবের বন্ধু নরেন্দ্র মোদী সরকার। তো আমরা এখন অন্যদের কাছ থেকে জানতে চাইব। হ্যাঁ, আমরা এসেছি এখানে একটা প্রশ্ন নিয়ে যে 24 তুমি কার? সামনে লোকসভা নির্বাচন সম্ভবত এপ্রিলে হবে, এর মধ্যেই ডিক্লেয়ার হয়ে যাবে। তো এটা পাবলিকের মানে মানুষের জানতে চাইছে যে এই 24-এর লোকসভা নির্বাচনে কে আসছে ক্ষমতায়, দিল্লির মসনদে কে আসছে। তো আমরা আপনার কাছে জানতে চাইব, আপনি কাকে চাইছেন? আমরা তো এটাই বলবো, যে কাজ করবে ওনারকেই ভোট দেবো আমরা। এটার মধ্যে আমরা আর কিছু আর বলবো না। যেই কাজ করে চালিয়ে যাচ্ছেন বা যেই কাজ করবে মানে সমাজের বা দেশের জন্য কাজ করবে। আমাদের এই দাদা বলছেন যে কাজ করবে তাকেই চাইছেন। কথা হলো যে আজকে করাপশন সবার দিকে আছে। আজকে উনি যা বলেছিলেন যে মানে মূল্যবৃদ্ধি যে বলেছিলেন, মোদি বলেছিলেন যে আব হোগি মোদি সরকার বহুত হুই মেহঙ্গাই কি মার, কিন্তু ওটা তো আর বাড়ছে মানে কমছে না, সব দিকে বেড়ে যাচ্ছে। তো আমার মানে ওনার কাছে অনুরোধ, উনি যেন মন্দির মানে সবাই বানিয়েছে, পাবলিকের জন্য কিছু করেন, যার কারণে 500 টাকা তো আজকে 10 টাকার মতো সমান হয়ে গেছে, যে মিডল ক্লাস ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। ওনার দিকে একটু নজর দিলে আমরা খুব ভালো উপকৃত হব, তাই আমি আর বলবো। আমাদের এখানে এক দাদা বলছেন যে উনি নিজেই কিন্তু বিনামূল্যে রেশন কার্ড যেটা সেটা পাননি, অথচ উনি বলছেন নরেন্দ্র মোদী গরিবের বন্ধু। আপনি কি বলবেন? মানে বর্তমান নরেন্দ্র মোদী সরকার গরিবের বন্ধু, অথচ উনি নিজেও বারবার অ্যাপ্লাই করেও কোনো কার্ড পাননি, উনি বিনামূল্যে চাউল পাচ্ছেন না। আপনি কি বলবেন? দেখুন, ওনার যে সরকার, ওনার ব্যবসায়ী সরকার, সবাই দিকে ব্যবসা। আজকে প্রাইভেটাইজেশন সবাই হয়ে গেছে, আপনি দেখবেন মানে প্রাইভেটাইজেশন প্রায় সবই কিনে ফেলেছেন। তারপরে আগে আপনি দেখছেন স্টেশনে বসলে, এখন তো স্টেশনে বসলে গিয়ে চার্জ দিতে হয় আপনাকে, হয়তো আধা ঘন্টা বসলে চার্জ দিতে হয়। এ তো প্রথমবার আমরা দেখছি। আর ট্রেনে সফর করে সব প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, মানে পাবলিক থেকে কীরকম পয়সা বের করতে হয় ওনারা জানেন। তো এইসব তো হবে না। আসলে তো আমাদের কথা হলো যে জনগণের স্বার্থে কাজ করবে, এটা তো একটা প্রাইভেটাইজেশন হয়ে গেছে। তো আপনি এটাই বলতে চাইছেন? তো আমাদের এই দাদাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, উনি বলছেন যে কাজ করবে উনাকেই চাইছেন। তো উনি বলছেন যে বর্তমান সরকারের সময়ে প্ল্যাটফর্মে বসতে হলেও টাকা দিতে হচ্ছে, ট্যাক্স, বিভিন্ন ধরনের ট্যাক্স আদায় করছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। দ্রব্যমূল্য এবার নির্বাচনে একটা বিরাট ফ্যাক্টর হতে পারে, সেটা আমরা আরও একটা প্রশ্ন করব যে আপনারা দেখছেন যে বিগত দিনে আসামের যে মুখ্যমন্ত্রী, আমাদের বিজেপি বলছিল যে আসামে যদি আমরা সরকার গঠন করি তাহলে এক নম্বর লিস্টে ছিল আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম, উনাকে তিহার জেলে পাঠানো হবে। কিন্তু দেখা যাচ্ছে উনি এখন আসামের মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন, বিজেপি ওনাকে আসামের মুখ্যমন্ত্রী করেছে। তো আমরা জানতে চাইব যে বিজেপি যে একটা সুশাসন প্রতিষ্ঠা করার কথা বলছিল, আসামে কি সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে?
না, আসামে অবস্থা হলো বিজেপি এটা হয়ে গেছে একটা ওয়াশিং মেশিন। আজকে আপনারা দেখবেন কংগ্রেসের বহুত কেলেঙ্কারির মানে নেতা বিজেপি ঢুকে গেলে একদম পুরো ক্লিন হয়ে যায় বিগত। তারপরে আপনারা দেখবেন আমাদের কংগ্রেসের প্রচুর নেতাকে ইডি সিবিআই পাঠিয়ে একটা ভয়ের মানে একটা ভয়ের একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। তার জন্য হয়তো কিছু না, তুমি যদি বিজেপি জয়েন না করো তোমার ঘরেতে ইডি পাঠিয়ে দেবো, সিবিআই পাঠিয়ে দেবো। তো যে হিমন্ত বিশ্ব শর্মা উনি তো ছিলেন কংগ্রেসে, উনি আজকে যদি হয়তো উনি যদি কংগ্রেসে থাকতে হয় আজ তো হয়তো উনিকে জেল খেতে হতো, জেলের ভাত খেতে হতো। তো এত করাপশন লিডারকে আপনি হোয়াইট ওয়াশ বলে এটা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে এরকম তো হয় না। জনগণ তো সব দেখছে, ঠিক আছে এটা কাজ করে যাচ্ছে ভালো কথা, কিন্তু কথা হলো যে সবাই যে বিজেপিতে গেলে সবাই ভালো হয়ে যাবে এটা তো কথা না। তাই জন্য এটাই বলবো যে এটা বিজেপি হয়ে গেছে একটা ওয়াশিং মেশিন। যারা পুরনো বিজেপি আছে ওনাদেরকে সাইডে বসিয়ে চা খাওয়াচ্ছে। আর এটা তো এখন হয়ে গেছে বিজেপি আগে বলেছিল যে কংগ্রেস মুক্ত এটা আমরা করব, এটা তো বিজেপি এখন কংগ্রেস যুক্ত বিজেপি হয়ে গেছে। তো দর্শকবৃন্দ তো শুনলেন যে আমার দাদা বলছেন যে বিজেপি বলছিল যে কংগ্রেস মুক্ত সরকার করবে, কিন্তু এখন কংগ্রেস যুক্ত হয়ে গেছে। বর্তমান বিজেপিকে উনি ওয়াশিং মেশিন হিসাবে উল্লেখ করেছেন। তো বিজেপিতে যারা কংগ্রেসের থেকে যারা দুর্নীতি করে ওরা বিজেপিতে যাওয়ার পর মানে হয়ে যায়, দুর্নীতি মুক্ত হয়ে যায়। তো আমরা আরও আছেন এখানে অন্যান্য ভক্তবৃন্দ যারা এসেছেন মন্দিরে, আমরা তাদের কাছ থেকেও জানতে চাইব